দূর হও অপছায়া। যার ছায়া নিলে তার প্রাণও তুমি নিতে পারবে না। নমস্কার, আপনারা শুনছেন অলৌকিক গল্পের খনি। আমি কুশল। আজ আমি আপনাদের তারানাথ তান্ত্রিকের একটা গল্প শোনাতে চলেছি। গল্পের নাম ছায়ার সপ্তম নক্ষত্র। গল্প পাঠে রয়েছি আমি। আই নো আপনারাও তারানাথ তান্ত্রিকের বিশাল বড় ভক্ত। আমিও তারানাথ তান্ত্রিকের বিশাল বড় ভক্ত। দ্যাটস ওয়াই তারানাথ তান্ত্রিকের এরকমই আরও গল্প শুনতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আর দেরি না করে গল্প শুরু করা যাক। শুনতে থাকুন আজকের গল্প। শীতের শুরু। কলকাতার আকাশে তখন ধোঁয়াটে রোদ, হালকা কুয়াশা। তারানাথের সেই পুরনো বাগবাজারের ঘরে আমি ও কিশোরী বসে আছি। চায়ের কাপে ধোঁয়া উঠছে, জানলা দিয়ে শীতল হাওয়া ঘরে প্রবেশ করছে চুপি চুপি। তারানাথের কাছে তিনার পুরনো দিনের কথাগুলো শুনছিলাম, আর তেল মাখা মুড়ি একটু করে হাতে তুলে মুখে নিয়ে তার সঙ্গে গরম চা খেতে খেতে সময়টা উপভোগ করছিলাম। হঠাৎ দরজায় ঠোকা। ভেতরে ঢুকলো এক তরুণ, শুকনো মুখ, লম্বা নাক, চোখে অদ্ভুত তেজ, লম্বা চুল প্রায় কান অব্দি ঢাকা পড়েছে। বলিষ্ঠ চেহারার ব্যক্তি, গালে হালকা দাড়ি ও নাকের নিচে একটা লম্বা মোচ, গায়ের রং ফর্সা। নিজের নাম বললেন রবিন সেন, ইতিহাসের গবেষক। তারানাথ তিনাকে বসতে বললেন। তিনি আমাদের পাশে এসে বসলেন। সে বলল, গুরুজি, আমি এক অদ্ভুত বিষয় নিয়ে আপনার কাছে এসেছি। কিছু বছর আগে, কি আর বলবো, কিছু বছর থেকে আমাদের বাড়িতে কিছু অমানবিক কিছু ঘটনা ঘটছে গুরুজি। রাত হলেই আমার বাড়ির ভেতরটা কেমন রূপ পরিবর্তন করে। দেয়ালে ছায়া পড়ে না, কখনো ছায়া আবার আলাদা আলাদা হাঁটে। এসব ঘটনা ঘটছে আপনার ঠিক ওই আমার প্রপিতামহের স্বর্গলাভের পর থেকে। হরিপদ সেন একসময় ঝাড়গ্রামে রাজবাড়ির অধ্যাপক ছিলেন। তা একদিন দুপুরে বাবার দেরাজটা পরিষ্কার করতে করতে একটা ডায়েরি পাই, আর তার ডায়েরিতে এক রহস্যময় কথা পাওয়া গেছে। তারানাথ বললেন, কি কথা? সপ্তম নক্ষত্র উঠলে ছায়া আলাদা হবে। তারানাথ মুখ নিচু করে সব শুনছিলেন। উনি লোকটির কথা শুনে হঠাৎ চোখ উপর করে তাকাই। গুরুজি, আপনি এর মানে কি জানেন? তারানাথ চোখ আধ বোঝা করে কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, ছায়া আলাদা হওয়ার মানে ছায়াতন্ত্র, খুব প্রাচীন বিদ্যা, আজ আর কেউ জানে না। ডায়েরিটা আমি সঙ্গে এনেছি। রবিন ব্যাগ থেকে পুরনো চামড়ার খাতা বার করলো। পাতাগুলো হলদে, আর শেষ পাতায় রক্তের দাগের মতো দাগ। তারানাথ সব দেখলেন। খাতার পাতায় লেগে থাকা ধুলোগুলো আঙুলে ঘষতে ঘষতে বললেন, তুমি প্রস্তুত থেকো। তোমার প্রপিতামহ যেটা শুরু করেছিলে সেটা এখনো শেষ হয়নি। তুমি যাও, আমি দেখছি কি করা যায়। লোকটি তারানাথের আদেশ মতো তার ঠিকানা একটা কাগজে লিখে বিদায় জানায়। দুদিন পরে আমরা
রবিন সেনের বাড়ি অর্থাৎ ঝাড়গ্রামের দিকে রওনা হলাম। ট্রেন থেকে নামতেই একটা ভৌতিক নীরবতা, দূরে শালবন আর পাথরের মতো স্থির একটা রাজবাড়ি, আশেপাশে জঙ্গুলে এলাকা। দেখলেই গা ছমছম করে ওঠে। বাড়ির কাছে যেতে দারোয়ান বলল, আপনারা কে বাবুজি? আপনাদেরকে তো চিনতে পারলাম না। তারানাথ বললেন, আমাদের আপনার বাবু ডেকেছিলেন। রবিনকে বলুন তারানাথ তান্ত্রিক এসেছে। দারোয়ান ছুটতে গিয়ে ভেতরে গিয়ে তার মালিকের কাছে আমাদের খবর পৌঁছে দেয়। রবিন বাবু সরাসরি বেরিয়ে এসে আমাদেরকে আপ্যায়ন করে ভিতরে নিয়ে যায়। কিশোরীর সঙ্গে দারোয়ান কিছু একটা কথা বলছিল। যতটা আমার কানে এলো আমি শুনতে পেলাম, সে নাকি এটাই বলছিল, রাতের দিকে কেউ ভেতরে যায় না, আপনারা একটু সাবধানে থাকবেন। তারানাথ হয়তো সেটা শুনতে পেয়েছিলেন। তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। রাতে আমরা প্রাসাদের ভেতরে শিব মূর্তির পাশেই বসেছিলাম। জায়গাটি এতই শীতল যে গায়ের ঢাকাটি আর একটু ভালো করে চেপে জড়িয়ে বসলাম। আকাশ পরিষ্কার, চাঁদ উঠেছে, আর সেই আলোয় গোটা ঘর আলোময় হয়ে আছে। সঙ্গে একটা হেরিকেনও আছে। সেই হেরিকেনের আলোয় দেখি হঠাৎ আমার ছায়া আমার সাথে তাল মিলিয়ে আর চলে না। আমার ছায়া একদিক আর তারানাথের ছায়া অন্যদিক সপাট করে ঘুরে গেল। তারানাথ হুঁশিয়ার করে বললেন, চলো এক্ষুনি বেরোয়, আর দেরি করে লাভ নেই। কিন্তু রবিন ইতিমধ্যেই মাটিতে কিছু খুঁজছে। হাতড়ে হাতড়ে জিনিসটি পায় এবং সেটি তারানাথের হাতে তুলে দেয়। একটা ছোট্ট ধাতব যন্ত্র, যার উপরে খোদাই করা 7টা নক্ষত্রের চিহ্ন স্পষ্ট দেখতে পেলাম। তারানাথ যন্ত্রটা নিয়ে চোখ বুজে কিছু মন্ত্র পড়লেন। যন্ত্রটা কাঁপতে শুরু করলো, যেন ভেতরে কিছু নড়ে উঠছে। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে শীতল বাতাস কেমন পরিবর্তন হয়ে গরম হতে লাগলো। এতই গরম যে এই শীতের রাতেও আমাদের কপালে ঘামের ফোঁটা অন্ধকারেও চকচক করে উঠছিল। হঠাৎ অন্ধকারের মধ্যে রবিনের ছায়া নড়ল, তারপর মাটির উপর থেকে উঠে দাঁড়ালো, ঠিক রবিনের মতোই, কিন্তু তার চোখ নেই। কি ভয়ঙ্কর সেই ছায়ামূর্তি! তারানাথ চিৎকার করলেন, দূর হও অপছায়া! যার ছায়া নিলে তার প্রাণও তুমি নিতে পারবে না। এই বলে তারানাথ একটি মন্ত্র বিড়বিড় করতে লাগে। ছায়াটা হাসির মতো শব্দ করে দেয়ালের ভেতরে মিশে গেল। তৎক্ষণাৎ বাইরে থেকে একটি দমকা শীতল হাওয়া ঘরের ভেতরে প্রবেশ করলো, আর দরজা হুড়মুড় করে একে অপরের গায়ে ধাক্কা খেল দুম করে। রবিন তখন অচেতন, নিঃছায়া দেহ হয়ে পড়ে আছে। তারানাথ বললেন, তোমার প্রপিতামহ এই যন্ত্র দিয়ে নিজের ছায়াকে আলাদা করেছিলেন, অমর হতে চেয়েছিলেন। সেই ছায়া এখন বাঁচতে চায়। পূর্ণিমার রাতে 7ম নক্ষত্র উঠবে, আর এই
যন্ত্রটি সক্রিয় হবে। রবিন বলল, তাহলে কি উপায় আছে গুরুদেব? একটা উপায় আছে। জয় জয় তারানাথ মন্ত্র পাঠ করতে করতে যন্ত্রটা ভাঙলেন, কিন্তু তখনই কালো ছায়া একটা পৈশাচিক হাসির সাথে ঝাঁপিয়ে পড়ল তার উপর। ঘর কেঁপে উঠল, প্রদীপের আলো দপ করে নিভে গেল। আমি দৌড়ে বেরিয়ে এলাম। পরের দিন ভোরবেলায় পাখিদের কোলাহলে ঘুম ভেঙে গেল। সব শান্ত, শুধু যন্ত্রটা ছাই হয়ে গেছে। রবিন চেতনা ফিরে পেয়েছে, কিন্তু তারানাথ বসে আছেন মেঝেতে নির্বিকার মুখে। আমি দেখলাম জানলার আলো পড়ছে, কিন্তু তারানাথের পায়ের কাছে কোনো ছায়া নেই। আমি ভয়ে বললাম, তারানাথ, আপনার ছায়া? ছায়া? ছায়া কার সেটা সব সময় বোঝা যায় না বাবা। এই যে, কোথায় যাচ্ছেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি আমার নতুন গল্প শুনতে চান। সাবস্ক্রাইব না করলে নতুন গল্প শুনবেন কোথা থেকে? আজ উঠি, বুঝলে? আবার আসবো অন্যদিন। ততদিন একটু প্রতীক্ষায় না হয় করুন। বিদায় 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 জানাই।